ক্ষমতার লড়াই আর স্বার্থের হানাহানি মানুষের মনের গভীরে কতখানি গভীর ক্ষত তৈরি করে, আঁচড় রেখে যায় মানুষের হৃদয়ে। সেই আঁচড় মোছা বড়ই কঠিন। সমরেশ মজুমদারের লেখা গল্প আঁচড়। নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প আঁচড়। শুনতে থাকুন আজকের গল্প আঁচড়। এখন দিন দুপুরে বাড়িটাকে ভুতুড়ে বলে মনে হয়। এই বাড়ির শেষ অধিবাসী হরিশঙ্কর রায় দুপুরবেলায় চিঠি পড়ছিলেন। বর্ধমানের জীবনবাবু লিখেছেন, আপনার মেয়েকে আমাদের ভালোই লেগেছিল, পছন্দ করেছিলাম, কিন্তু সে যদি বিবাহ করবে না বলে স্থির করেই থাকে, তাহলে ডেকে নিয়ে গিয়ে এমন অপমান নাই বা করতেন। চিঠিটা পড়ে মাংস চোখে ভেতরের দিকে তাকালেন হরিশঙ্কর। বিশাল লম্বা বারান্দায় ক্যারামের বোর্ড পাতা হয়েছে। খটাখট স্ট্রাইকারের শব্দ উঠছে। এপাশে একটি বাচ্চা ছেলে, ওপাশে যে সে খুব সিরিয়াস। অসম সঙ্গীর সঙ্গে খেলাতেও তার মনোযোগ দেখবার মতো। 25-এর গায়ে বয়স, এক নজরে চোখ জুড়িয়ে যায়। শুধু বাঁ কপালে ইঞ্চিখানে গভীর দাগ ছাড়া। ওপাশে রেডিওতে নাটক হচ্ছে। রেডিওটা ক্যারাম বোর্ডের পাশে। দ্বিতীয় চিঠিটা খুললেন হরিশঙ্কর। কলকাতার চৌধুরী কোম্পানির চিঠি। এর আগে অনেকগুলো পেয়েছেন। এই বাড়ির অন্যান্য শরিকরা তাদের অংশ ওই কোম্পানিকে বিক্রি করতে বাধ্য হয়েছে। বিভিন্ন কর এত বাকি ছিল যে বাড়ি নিলামে উঠতে যাচ্ছিল। তাছাড়া এই পাড়া গায়ে আজকাল কেউই পড়ে থাকতে চায় না। শহরে একটা ব্যবস্থা করে যে যার মতো সরে পড়েছে। এই পুরনো শরিকি বাড়িতে কে থাকবে? কোম্পানি লিখেছে আর 1 মাস পরে তাদের কাজ শুরু হবে। অতএব ওই সময়ের আগে তাকে এই বাড়ি ছাড়তে হবে। কোম্পানির প্রতিনিধি হিসেবে একজন ইঞ্জিনিয়ার কয়েকদিনের মধ্যেই এখানে আসবেন। রেডিওতে যে নাটক, তার এখন শেষ পর্ব। প্রচন্ড বাগবিতণ্ডা চলছে পাত্রপাত্রীদের মধ্যে। হরিশঙ্কর ব্যস্ত হলেন। তার নজর গেল ক্যারাম বোর্ডের দিকে। দুটো হাতে কান চাপা দিয়ে মেয়েটা পাথরের মতো বসে আছে। মুখে চোখে অদ্ভুত যন্ত্রণা শুরু হয়েছে। হরিশঙ্কর তার অনড় শরীর নিয়ে দৌড়ে যাওয়ার আগেই মেয়েটি চিৎকার করে উঠল। তোর শরীর থরথর করে কাঁপছে। সঙ্গী বালক বিস্ময়ে তাকে দেখছে। হরিশঙ্কর রেডিওটা বন্ধ করে মেয়েকে ধরলেন। মুহূর্তে নেতিয়ে পড়ল সে। হরিশঙ্কর উৎকণ্ঠিত গলায় ডাকলেন, সুবর্ণা, সুবর্ণা, মাগো। 1 মাস সময় এমন কিছুই নয়। 3 ছেলের সঙ্গে এই নিয়ে মনোমালিন্য। তারা চাইছে হরিশঙ্কর স্ত্রী কন্যাকে নিয়ে তাদের কাছে থাকুক। কিন্তু কলকাতা শহরে এই মেয়ে কিছুতেই যাবে না। কোনো রকম চিৎকার চেঁচামেচি ওর নার্ভে কিছুতেই সহ্য করতে পারে না। উত্তেজিত কণ্ঠস্বর শুনলেই সে হিস্টিরিয়া রোগীর মতো আচরণ করে। এই কারণেই মেয়েটা কলেজে পড়তে শহরে যেতে পারেনি। এই জন্যে গ্রামের নির্জনতা ছেড়ে কোথাও যাওয়ার প্রশ্নই ওঠেনি। ওই রকম ঘটনা ঘটলে সারাটা দিন আচ্ছন্নের মতো শুয়ে থাকে মেয়েটা। অবশ্য এটা একটা মানসিক ব্যাধি। মনের ডাক্তার দেখানো দরকার। ছেলেরাও বলেছে, কিন্তু কিছুতেই সুবর্ণাকে এই গ্রামের বাইরে নিয়ে যাওয়া যাবে না। আজ রেডিওতে অমর নাটক হবে তা কে জানত? সাহিত্য কন্যার পাশে বসা স্ত্রীর দিকে তাকিয়ে হরিশঙ্কর বললেন, আজ আবার চিঠি এসেছে। একজন ইঞ্জিনিয়ার আসছে। কেন? সুধাময়ী মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে থেমে গেলেন। বাড়ির দখল নিতে বোধ হয়।
1 মাস সময় দিয়েছে। কি যে করি। এখানেই থাকতে হবে, নতরা শুনেছিলাম বাড়ি ভাড়া দেবে। অসম্ভব, এই গ্রামে আমি বাড়ি ভাড়া নিয়ে থাকবো? তাহলে? তাহলে শহরেই যেতে হবে। বর্ধমানের জীবনবাবু চিঠি দিয়েছেন, বেশ কড়া চিঠি। তোমার মেয়ে বিয়ে করবে না যখন, তখন আর 5টা লোককে বিরক্ত করা কেন? হরিশঙ্কর উত্তেজিত হতে গিয়েও সামলে নিলেন। সুবর্ণা ঘুমুচ্ছে। সুধাময়ীর চোখে জল। আঙুল কটা সুবর্ণার কাটা দাগের উপরে। পরনে হলুদ শাড়ি, খোলা চুল। সুবর্ণা তাদের পাড় দালানে এসে দাঁড়ালো। তার মুখ শান্ত, চেহারায় স্নিগ্ধতা, কিন্তু একটা গাম্ভীর্যের ছায়া চাহনিতে, ঠোঁটের কোণে। পাড় দালানের সামনে অপেক্ষা করছিল 4 থেকে 5 বছরের শিশুরা। এরা সবাই এই গ্রামেরই নিম্ন শ্রেণীর চাষি পরিবারের। এদের পোশাক দেখলেই সেটা বোঝা যায়। সুবর্ণাকে দেখে সবাই একসাথে কলকল করে উঠল। সুবর্ণা বলল, আস্তে আস্তে, চিৎকার করে একসঙ্গে কথা বলতে নেই। শিশুরা শান্ত হলো। এখন ওরা সুবর্ণার সামনে। প্রতিদিন দুপুরে যদি কোনো বিঘ্ন না ঘটে, তাহলে এটা সুবর্ণার নেশা। গ্রামের এইসব শিশুদের সে পড়ায়। এদের অক্ষর পরিচয় হয়ে গেছে। বিভিন্ন রকমের ছড়া শেখবার পালা চলছে। এই একটি কাজ করে আনন্দ পায় সুবর্ণা। এইসব অবহেলিত শিশুদের সঙ্গে সময় কাটিয়ে সে তৃপ্ত হয়। সুবর্ণা ছড়া বলছিল, শিশুরা তাই কচি গলায় আওড়াচ্ছিল। একসময় সুবর্ণা চুপ করতেই শিশুরা সরল গলায় উচ্চারণ করল, 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ করনি। সুবর্ণা চোখ বন্ধ করেছিল। হঠাৎ শিশুরা থেমে যেতে সে অবাক হয়ে চোখ খুলতেই দেখল একটি সুঠাম পুরুষ শিশুদের পিছনে এসে দাঁড়িয়েছেন। সুবর্ণার কপালে ভাঁজ পড়ল। যুবক বলল, মাফ করবেন, আমি হয়তো ব্যাঘাত ঘটালাম। এই ছড়াটা শুনে মজা লাগলো। সুবর্ণা বিরক্ত গলায় প্রশ্ন করল, মজা লাগলো? মজা লাগলো মানে? কখনো শোনেননি? এই মানুষকে সে কখনো দেখেনি, তবে সে যে এই গ্রামের মানুষ নয় এটা পরিষ্কার। শুনেছি, কিন্তু কখনো মানেটা বুঝতে চেষ্টা করিনি। মানেটা নিশ্চয়ই আপনাকে বোঝাতে হবে না। হবে, কারণ 7 নয়, এখন বোধহয় 17 কোটি হয়ে গেছে সংখ্যাটা। আপনি কি বলতে চান? বিরক্ত হয়ে উঠল সুবর্ণা। আপনি রেগে যাচ্ছেন। যুবক হাসল। মানুষ হয়নি, বাঙালি হয়েছে, এটা বোঝা সোজা। কিন্তু অত কোটি বাঙালির জননী মুগ্ধ হলেন কোন যুক্তিতে, এটা ভেবেছেন? আপনি কি চান? কিছু না। এই বাড়িতে হরিশঙ্কর রায় থাকেন, কিভাবে তার দর্শন পাব? পাশের দরজা দিয়ে ঢুকে উপরে উঠে যান। ধন্যবাদ। যুবক বিনম্র ভঙ্গিতে নির্দিষ্ট পথে এগোল। সুবর্ণার কপালের ভাঁজ কিছুতেই মেলাচ্ছিল না। হরিশঙ্কর বুঝতে পারছিলেন না কিভাবে এই যুবককে আপ্যায়িত করবেন। সুধাময় বিস্মিত হয়ে মাথায় আঁচল ঢেকে হরিশঙ্করের পেছনে দাঁড়িয়ে। ওপাশের চেয়ারে যুবক। যুবকের নাম সোমনাথ। হরিশঙ্কর বললেন, আমি আজই জীবনবাবুর চিঠি পেয়েছি। আমার খুব লজ্জা করছে, উনি ঠিকই লিখেছেন। সোমনাথ বলল, আপনাদের অসুবিধাটা কোথায়? এবার সুধাময়ী বললেন, কোনো অসুবিধে নেই বাবা, মেয়ে জেদ ধরেছে দেশে বিয়ে করবে না। সোমনাথ হাসল, সেটা জানি, কিন্তু কেন? কোনো ব্যক্তিগত অসুবিধে আছে? হরিশঙ্কর তাড়াতাড়ি মাথা নাড়লেন। না না, মেয়ে আমার খুব ভালো। আমার ব্যাপারে কোনো আপত্তি আছে?
না, তোমার মতো ছেলে পাওয়া তো ভাগ্যের কথা। আপনারা জানেন আমি কোথায় চাকরি করি? শুনেছি কলকাতায়। খোঁজ খবর নেওয়ার আগেই তো। কিছু মনে করবেন না। আপনারা বলছেন কোনো অসুবিধে নেই, অথচ আপত্তি আছে। এটাই আমার বোধগম্য হচ্ছে না। শুনে আমার কৌতূহল হলো। ওকে বাইরের দালানে দেখলাম, দেখে অবশ্য কিছু বোঝা গেল না। সোমনাথ উঠল। সুধাময়ী ব্যস্ত হলেন। না বাবা, আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ। সোমনাথ বলল, এটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনাদেরকে তো 1 মাসের মধ্যে এই বাড়ি ছেড়ে দিতে হবে। হরিশঙ্কর চমকে উঠলেন। তুমি কি করে জানলে? এই খবর তো গ্রামের কেউ জানে না। আমি জানি। কবে ছাড়বেন? হরিশঙ্কর কিঞ্চিৎ হতভম্ব। এই খবর গ্রামের কেউ জানে না? বললেন, দেখি, মেয়েটার জন্যই তো। সোমনাথ বলল, একটা কথা আপনাদের বলা হয়নি। আমি ইঞ্জিনিয়ার, চৌধুরী কোম্পানিতেই আছি। এই গ্রামের পাশে নদীতে যে কাজ হবে সেটা করার দায়িত্ব আমারই উপর। সেই সঙ্গে এই বাড়িটি দখল নিয়ে অফিস শুরু করতে কোম্পানি আমাকেই পাঠিয়েছে। চাকরি বজায় রাখতে হলে আমাকে সবসময় ভদ্র কথা নাও বলতে হতে পারে। আচ্ছা, নমস্কার, চলি। দুটি বিস্মিত মানুষকে সেই অবস্থায় রেখেই সোমনাথ নেমে এলো। বিশাল বাড়ি, সবকটি মহল এখন তালাবন্ধ। এই এলাকাটা খালি হয়ে গেলে কাজ শুরু হবে। পাশে নদীতে বাঁধ দেওয়া হচ্ছে। বিরাট অর্ডার পেয়েছে কোম্পানি। সামান্য শব্দ হলেই মনে হয় অনেক গুণ হয়ে ফিরে এলো। একটা বুক ছাপা শূন্যতা চারধারে। সোমনাথ দ্রুত শব্দ তুলে বাইরে বেরিয়ে আসতেই দেখতে পেল সামনে সুবর্ণা। তার আঁচল পিঠে কেরা, শিশুরা নেই। সোমনাথ পাশ কাটিয়ে গম্ভীর মুখে বেরিয়ে যাচ্ছিল। সুবর্ণা ডাকল, শুনুন। সোমনাথ ফিরে দাঁড়ালো নিকাশু চোখে। সুবর্ণা বলল, মুগ্ধ জননী, এই শব্দ দুটোতে আপনার আপত্তি কেন? আপত্তি আছে। বোধহয় কবিও সেটাই ব্যঙ্গ করতে চেয়েছেন। 17 কোটি মানুষের মা কোন যুক্তিতে মুগ্ধ হন যদি তিনি তাদের মানুষ করতে না পারেন? কোনো অধিকার নেই তার মা হবার। মুগ্ধ হওয়া তো অনেক দূরের কথা, তাই না? সুবর্ণা এক দৃষ্টে তাকিয়েছিল সোমনাথের মুখের দিকে। সোমনাথ হাসল। এই ধরুন, সারা দেশে কত নদী। আমরা কবিত্ব করে বলি নদী মাতৃক দেশ। আমরা যদি বাঁধ না গড়তাম, যদি নদীর জল নিয়ন্ত্রিত না করতাম, তাহলে এই নদীমাতৃক দেশটা সারা বছর বন্যায় ডুবে থাকত। শুধু আবেগ নয়, সেই সঙ্গে দায়িত্ববোধ না এলে জননী শব্দটির প্রতি সম্মান জানানো হয় না। আমি বোধহয় আপনাদের পড়াশুনোয় আজ ক্ষতি করেছি না? খুব বিরক্ত করলাম, তার জন্য আমি আবার ক্ষমা চাইছি। চলি। সোমনাথ পাশ ফিরে বেরিয়ে গেল। সুবর্ণা কোনো কথা বলল না। ও দৃষ্টি শূন্য। কোনো বোধ যেন কাজ করছে না। নদীর ধারে জরিপ চলছিল। বিশাল নদী প্রতি বছর কুল ছাপিয়ে দেশ ভাসায়। এই নদীর গায়ে বাঁধ পড়বে। বিজ্ঞান চেষ্টা করবে সেই প্রতিহত জল সঞ্চিত করে চাষের জন্যে নির্জলা জমিতে পৌঁছে দিতে। নদীর ধারে অস্থায়ী তাঁবু পড়েছে। তাঁবুর সামনে নিচু টেবিলে প্ল্যান রেখে সোমনাথ দেখছিল। তার কিছু সঙ্গী দুপাশে। এই সময় চোখ তুলতেই সে দেখতে পেল সুবর্ণা এগিয়ে আসছে। সঙ্গীদের কাজটা চালাতে বলে সে মুখোমুখি হলো। আরে, আপনি? আপনারা কবে থেকে বাড়ি দখল, স্যার? শক্ত গলায় জিজ্ঞাসা করল সুবর্ণা। যে কোনো দিন হলেই হয়, তবে আপনাদের 1 মাস শেষ হতে তো দেরি আছে। সোমনাথ হাসল। এখানে আপনাকে বসতে বলবো
তার কোনো উপায়ও নেই। আমি বসতে আসিনি। কিন্তু আপনি আমাদের বাড়িতে কেন গিয়েছিলেন? কোম্পানির হুকুম মতো বাড়ির দখল নিতে, নাকি আমি কেন বিয়ে করতে চাইনি তার খোঁজ নিতে? ঠোঁট কামড়ালো সুবর্ণা। যদি বলি দুটোই, তাহলে সীমা ছাড়িয়েছেন। কোম্পানির হয়ে যেটুকু জানবার সেটুকু জানতে চাওয়া আপনার উচিত ছিল। আপনারা যেদিন চান তার 3 দিন আগেই জানাবেন। আমরা বাড়ি ছেড়ে দেব। কোথায় যাবেন সেটা আপনার জানবার অধিকারে নেই। ঠিক এই সময় নদীর ধারে একটি গোলমাল শুরু হলো। জরিপ করতে আসা দলের একজন শ্রমিক চিৎকার করে আর একজনকে কিছু বলতেই সে উত্তেজিত হয়ে গালাগাল দিতে লাগলো। ক্রমশ উত্তেজনাটা শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ল। সোমনাথ তার এক সহকারীকে ব্যাপারটা জানতে পাঠিয়ে সুবর্ণার দিকে তাকাতেই অবাক হয়ে গেল। মেয়েটার মুখ অসম্ভব পাল্টে গেছে। থরথর করে কাঁপছে ঠোঁট, চোখের দৃষ্টি ঘোলাটে। সোমনাথ এগিয়ে এলো। আপনার কি হয়েছে? কি হয়েছে আপনার? এই সময় গোলমালটা থেমে গেল। সোমনাথের সহকারী তাদের সঙ্গে কথা বলছে। সোমনাথের সেদিকে লক্ষ্য নেই। সে এই মেয়েটির পরিবর্তন ঠাউট করতে পেরে বিব্রত ভঙ্গিতে প্রশ্ন করে যাচ্ছিল। শেষ পর্যন্ত চেতনার শেষ প্রান্ত থেকে ধীরে ধীরে নিজেকে ফিরে পেল সুবর্ণা, এবং তখনই তাকে প্রচন্ড অবসন্ন দেখালো। নিরক্ত মুখে সে বলল, চলি। কিন্তু আপনাকে প্রচন্ড অসুস্থ দেখাচ্ছে। কি হয়েছে আপনার? কিছু না, কিছু না। আচ্ছা চলি। সুবর্ণা ফিরতে সোমনাথ তাকে বাধা দিল। অসম্ভব, এইভাবে আপনাকে আমি যেতে দিতে পারি না। চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। সুবর্ণা শেষবার আপত্তি জানালো। মিছিমিছি ব্যস্ত হবেন না। সোমনাথ বলল, আমি জানি আপনি খুব জেদি মেয়ে, কিন্তু এবার আপনাকে আমার কথা শুনতেই হবে। সার্ভের কাজের জন্য আনা একমাত্র জিপটাতে সোমনাথ সুবর্ণাকে পৌঁছে দিচ্ছিল। ড্রাইভিং সিটের পাশে 2 হাতে মুখ ঢেকে বসেছিল সুবর্ণা। বিশাল বাড়িটা সামনে এসে জিপটাকে দাঁড় করিয়ে সোমনাথ জিজ্ঞাসা করল, এখন কেমন লাগছে? সুবর্ণা মুখ তুলল। সামান্য মাথা নেড়ে নামার জন্য পা বাড়াতেই সোমনাথ আবার প্রশ্ন করল, আচ্ছা, আপনার কপালে এই আঁচড়টি কিসের? সঙ্গে সঙ্গে চমকে উঠল সুবর্ণা। তারপর বলল, আমার দুর্ভাগ্যের। দুর্ভাগ্য? সোমনাথ বাবু, আপনাদের অপমানিত করা হয়েছে বলে যদি মনে হয়, আমি ক্ষমা চাইছি। আমি আসলে আমার বিয়ে করবার কোনো মানসিকতা নেই। এর সঙ্গে ওই আঁচড়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে। আয়নায় এই আঁচড়টার দিকে তাকালেই মুগ্ধ জননীর অমানুষদের ছবি দেখতে পাই। তাছাড়া দেখলেন তো যে আমি কিরকম অসুস্থ হয়ে পড়ি হঠাৎ হঠাৎ। আর কাউকে বিব্রত করতে। সুবর্ণা কথা শেষ না করে ঠোঁট কামড়ালো। সোমনাথ বন্ধুর গলায় বলল, আচ্ছা, ছবিগুলো আমাকে দেখাবেন? খানিক ভাবল সুবর্ণা, তারপর অন্যরকম স্বরে বলল, আমার কাছে একটা অ্যালবাম আছে। সেই অ্যালবামে প্রথম ছবি ওই বাড়িটার। এতটা জীর্ণ তখন ছিল না। এই গ্রামের বর্ধিষ্ণু পরিবার হিসেবে প্রসিদ্ধ ছিলাম আমরা। আমার বাবা ছিলেন 8ম সন্তান। সমস্ত বাড়িটা গমগম করত 8 ভাইয়ের ছেলেমেয়ের চিৎকার চেঁচামেচিতে। আমি তখন শিশু। ঠাকুরটা মারা যাওয়া মাত্রই চেহারা পাল্টে গেল বাড়িটার। যে যার সম্পত্তি আলাদা করে নিতে চায়। অধিকার ভাগাভাগি যে কি জিনিস সেটা তখন বুঝতে না পারলেও যে চেহারাগুলো চিনতাম সেগুলো জানেন অচেনা হয়ে গেল। দিন রাত ঝগড়াঝাঁটি। কোনো ভাই যেন আর রক্তের বন্ধন সহ্য করতে পারছে না।
আমি সেই 5 বছরের আমি। ওই রকম শুরু হলেই ভয় পেয়ে ঠাকুমার কাছে চলে যেতাম। সেই মুগ্ধ জননী তখন ঠাকুর ঘরে চোখ বন্ধ করে তার শালগ্রাম শিলার সামনে কেঁদে যেতেন। আমি তার আঁচল ধরে চুপ করে বসে বসে ভাবতাম, ওই ঘরে ওই স্বার্থের চিৎকারগুলো যেন না ঢোকে। কিন্তু শহরের ঘরে আগুন লাগলেও মন্দির পুড়ে ছাই হয়ে যায়। বাড়িটার ভাগবাটোয়ারা শেষ হয়ে গেলে জ্যাঠারা ছুটে এলেন ঠাকুর ঘরে। সেখানে ঠাকুমার শালগ্রাম শিলা রয়েছেন, শিলা রয়েছেন সোনার সিংহাসনে। সেটাকে হাটভাগ করতে হবে। সিংহাসন টুকরো করবার জন্যে শ্যাকরাকে সঙ্গে এনে হামলা করলেন তারা। ঠাকুমা অনেক মিনতি করলেন তার ঈশ্বরের সিংহাসনকে রেহাই দিতে। তাকে জোর করে সরিয়ে দেওয়া হলো। আমার বিস্ফারিত চোখের সামনে যখন সিংহাসনের উপর শায়িত শালগ্রাম শিলার দিকে ওদের নোংরা হাত এগিয়ে যাচ্ছে, সেই সময় জানেন ঠাকুমার চিৎকার শুনতে পেলাম, খুকু, আমার ঠাকুরকে বাঁচা। পাগলের মতো ছুটে যাচ্ছিলাম সামনে। আর তখনই এক জ্যাঠা সেই পাথরটাকে ছুঁড়ে দিলেন কোনো লক্ষ্য না করে। আর আমার কপাল যেন সেটাকে টেনে নিল। অজ্ঞান হয়ে গেলাম। শুধু জ্ঞান হারাবার আগে রক্তের লাল পর্দা চোখের সামনে চলে আসছে। মানুষগুলোকে অন্যরকম মনে হয়েছিল। নিঃশ্বাস নিল সুবর্ণা। এইসব ছবি আমার অ্যালবামে নেই, কিন্তু যখনই স্বার্থ সন্ধানী চিৎকারগুলো কানে আসে তখনই আমি কয়েকটা লাল নেকড়ের মুখ দেখতে পাই। সোমনাথ মমতায় তাকালো। আপনার ঠাকুমা মুগ্ধ জননী ছিলেন ঠিকই, কিন্তু সন্তানদের মানুষ করেননি। হয়তো নয়, নিশ্চয়ই। আপনাকে বলেছিলাম না, নদীর জল ভালো, কিন্তু তার শরীরে বাঁধ প্রয়োজন। মানুষেরও তেমনি। শিক্ষার বাঁধ, রুচির বাঁধ, সংযমের বাঁধ। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলুন। আপনি নিজেকে নষ্ট করতে চান কেন? নষ্ট করতে চাই? নিশ্চয়ই। অতীতের একটি স্মৃতি কেন আঁকড়ে আছেন? আমি না, স্মৃতি আমাকে আঁকড়ে আছে। এই দায় নিয়ে আমি কারোর জীবন অসুস্থ করতে চাই না। তাছাড়া আমার যেসব সন্তান আসবে তারাও তো একদিন সিংহাসন টুকরো টুকরো করে নিতে পারে না? সুবর্ণা নেমে দাঁড়ালো। সোমনাথ বলল, দাঁড়ান। তারপর গাড়ি থেকে নেমে বলল, মানুষ যখন প্রথম আগুনের ব্যবহার করতে শিখেছিল তার হাত পুড়েছিল, কিন্তু তখনই যদি আগুনকে বাতিল করা হতো তাহলে সভ্যতা তো এখনো আদিম গুহায় মুখ গুজে থাকতো, তাই না? মানে? শুধু মুগ্ধতাই নয়, তার সতর্ক ব্যবহার চাই। এইটুকু নিশ্চয় জানেন। আপনার কপালের ওই আঁচড় এখন থেকে অন্য অর্থে ব্যবহার করুন। কি অর্থ? অভিজ্ঞতাই মানুষকে অভিজ্ঞ করে, আর অভিজ্ঞ মানুষই ঠিক কাজ করেন। শুনুন, আপনি কিন্তু মোটেই অসুস্থ নন। 17 কোটি মানুষের এই দেশে আপনার চেয়ে সুস্থ কেউ হতে পারে না। সেই সুযোগ কেন হারাচ্ছেন? আমি ভয় পাই কেন? সুবর্ণার মুখে দ্বিধার ছায়া। সোমনাথ বলল, নদীর একদিকে বাঁধ দিলে অন্যদিক ভেসে যেতে পারে, কিন্তু দুটো দিকই যদি বেঁধে ফেলা যায় তাহলে জল নিয়ন্ত্রিত হবেই। আপনি যদি আমাকে সেই সুযোগ দেন তাহলে সোনার সিংহাসন আর টুকরো টুকরো হবে না। সুবর্ণা হেসে ফেলল। এই প্রথম তাকে হাসতে দেখল সোমনাথ। তারপর শূন্য বিশাল বাড়িটার দিকে একবার তাকিয়ে বলল, এখান থেকে আপনার মাকে ডাকুন তো। মাকে? এখান থেকে? কিন্তু কেন? উত্তরটা একটু পরেই দেব। শুনতে পাবে না বোধ হয়। শুনতে পায় এমন গলায় ডাকুন। একটি মেয়ে তার মাকে ডাকছে।
সুবর্ণা একটু দ্বিধা এবং মজা পেল। তারপর গলার স্বর উদাত্ত করে চিৎকার করে ডাকল, মা, মা। আর ওই একটি নাভি নিঃসৃত ধ্বনি যখন বাড়ির কক্ষে কক্ষে প্রতিধ্বনিত হয়ে ফিরছিল, তখন তার মনে হলো সমস্ত পৃথিবীটা আচমকা পরম রমণীয় হয়ে উঠেছে। তার উজ্জ্বল মুখের সামনে এক ঝাঁক পায়রা ওই ধ্বনি শুনে পাখা ঝটপটিয়ে উড়ে গেল শরিকদের পরিত্যক্ত কক্ষ থেকে। এই অমৃত শব্দটি কানে ফিরে আসতেই মুগ্ধ চোখে তাকালো সুবর্ণা সোমনাথের দিকে। সোমনাথ বলল, আপনার বাবা মা উপরের বারান্দায়, আমি কি ভিতরে যেতে পারি আপনার সঙ্গে? নির্মেঘ সুবর্ণা সূর্যের মতো হাসল, হেসে মাথা নাড়ল। শেষ হলো আজকের গল্প, সমরেশ মজুমদারের লেখা গল্প আঁচড়। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাইকেই বলছি নোটিফিকেশন অন রাখার জন্য। এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্প আপনাদের সাথে চাই আপনাদের মতামত। সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।